নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। তিনি বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনায় সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এবং যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা। আপনাকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। তো শুরু করছি আপনাকে দিয়েই আলোচনা। আজকে আবারও সেই মৃত্যু দেখতে পেল সারা দেশ। মানে ঘটনাটা কোন দিকে এগুচ্ছে, কোন দিকে যাচ্ছে? আজকে সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে, আপনি খুব ভালো করেই জানেন। আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। এখন আন্দোলন আসলে কার হাতে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে বলার ভাষা নেই আজকে যা ঘটলো। কিভাবে এটাকে বর্ণনা করব, এটা আমি রিয়েলি কিভাবে বলবো বুঝতে পারছি না। এত মৃত্যু একসঙ্গে আমরা কখনো এইভাবে এরকম কোনো আন্দোলনের কারণে হয়েছে আমরা স্মরণ করতে পারি না, এরকম কখনো হয়নি। আপনি প্রশ্ন করলেন শেষের আন্দোলন কার হাতে। আপনি যদি দেখেন যে সিরাজগঞ্জের ঘটনাটা যদি দেখেন, একটি থানায় ঢুকে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা। আপনি যদি দেখেন আহ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, যেটা বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসালয় এবং গবেষণা প্রতিষ্ঠান, সেখানে যে তাণ্ডব হলো। এর পাশাপাশি এটাও বলতে হবে যে এর আগে যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের অসংখ্য প্রাণহানি হয়েছে, ২০০-রও উপরে প্রাণহানি। আজকে তার সঙ্গে যুক্ত হলো আরো আপনাদের স্টোরিতে যেটা বলা হচ্ছে ৭৮ জন। এই প্রাণহানি, এর মধ্যে অনেক নিরীহ নিরীহ মানুষও আছেন, তাদের আহাজারি, এই সমস্ত কিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আসলে বোঝা মুশকিল। তবে যে যে কয়েকটা উদাহরণ আমি দিলাম এর আগে, যেমন ধরেন আজকের এই থানায় হামলা, বা এর আগে নরসিংদীতে কারাগারে হামলা, মানুষকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা, এই সমস্ত কিছু কিছু এক্সাম্পল থেকে এটাই মনে হয় যে আসলে যেটি আমরা বরাবরই বলছি, সাধারণ শিক্ষার্থী বা শিক্ষার্থীদের যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কারো দ্বারা এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমিও বিশ্বাস করি। এরকম নৃশংসতা, এরকম তাণ্ডব এটি ছাত্রদের দ্বারা কখনোই করা সম্ভব না। এটা কিছু ট্রেন্ড কিছু লোক থাকে যারা এই যে স্পেসিফিক যেরকম কিছু কিছু ঘটনার কথা যে আমি বলি, মেট্রো রেলটা যেভাবে ধ্বংস করা হয়েছে, আপনার কারাগারে যেভাবে হামলা করে যে আপনার কয়েদিদের বন্দীদের ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেখান থেকে অস্ত্র লুট করা হয়েছে এবং টাকা ছিনিয়ে নিয়ে টাকা ছিনতাই বা লুটপাট করা হয়েছে, এগুলো কিন্তু সাধারণ মানুষের কাজ। বিশেষ করে আমাদের যারা শিক্ষার্থীরা যারা আন্দোলন করছিল, তাদের কিন্তু একটা ক্যারেক্টার আছে। তাদেরকে আমরা সবাই জানতাম এরকম যে তারা অতিমাত্রায় ইন্টারনেট নির্ভর, তারা সবসময় মুখ বুঝে বই, মানে কি বলে, কম্পিউটারের সামনে সবসময় থাকে। তারা দিন দুনিয়ার এই সমস্ত হালচাল বা আমরা যেভাবে অভ্যস্ত জীবনের সঙ্গে, সেরকম তারা নয়। তাদেরকে অনেকটা নিরীহ, মেধাবী তো অবশ্যই নিরীহ, তাদের লাইফস্টাইলটাই ভিন্ন রকম। তাদের পক্ষে এইরকম ভাবে উন্মত্ত হওয়া, এরকম মরিয়া হওয়া, আমার কাছে মনে হয় না। অবশ্যই এটা অন্যদের কাজ। এবং আমি মনে করি যে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু এখন আর রাগ ঢাক নেই, তারা প্রকাশ্যে এই আন্দোলনে নেমে পড়েছেন। এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, এর আগের দিনও বলেছেন যে সরাসরি দলীয় নেতাকর্মীদেরকে তারা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যে ঘটনাটা ২-৩ দিন আগে ঘটে গেল, জামাত শিবিরকে নিষিদ্ধ করা, শেষ কামড়টা তারা দিচ্ছে কিনা। আমি ওই পয়েন্টে আসছিলাম। মানে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রকাশ্যেই ছাত্রদের এই অসহযোগ আন্দোলন বা এক দফার আন্দোলন, যেটা গতকাল মানে এক দফার আন্দোলন নেমেছে তো সরকার পতনের, সেটি তাদের নিজের, যারা এতদিন ধরে আন্দোলন করছে তাদেরও দফাটাই এক দফা। তো তারা এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তাদের নেতৃবৃন্দ খুব পরিষ্কার ভাবে এটা বলছেন, কোনো রাগঢাক না করে। তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে, যেটা আপনি বললেন, যেটা আমিও
বলতে চাচ্ছিলাম যে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে, জামাত শিবিরকে সরকার নিষিদ্ধ করেছে, হুম। তাদেরও তাদেরও এই আন্দোলনে সামিল হওয়াটা তারা তাদের জন্য ফরজ কাজ বলে মনে করছে। কারণ এই সিদ্ধান্ত বদলাতে হলে সরকারের পতন ঘটাতে হবে। তো তারাও জীবন বাজি রেখে বা মরিয়া হয়ে, উন্মত্ত হয়ে তারাও এই আন্দোলনে সামিল হয়েছে। এবং আমরা যদি জামাত শিবিরের অতীতের ইতিহাস দেখি, তারা যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনার লিপ্ত থাকে বা ছিল অতীতে, সেরকম অনেক কিছু অনেক 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 ঘটনার সঙ্গে তাদের মিল পাওয়া যাচ্ছে। তো ডেফিনেটলি এই কাজগুলো ওই পক্ষ থেকে হচ্ছে এবং তারা এগুলো করছে বলে আমার কাছে মনে হচ্ছে। এখানে সাধারণ ছাত্রদের কোনো হাতে হাতে নেই। এই অংশগ্রহণ জায়গাটা কি মানে এই শিক্ষার্থী যারা সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারা কি বিষয়টা বুঝতে পারছেন না বা তাদেরকে কি মিসগাইড করা হচ্ছে? বিষয়টা কি এরকম? কারণ তাদের একটা রোড টু ঢাকা, মার্চ টু ঢাকা একটা কর্মসূচি পরশুদিন ছিল, এটিকে এগিয়ে এনে কালকে করা হয়েছে। আজকের দিনে এতগুলো মানুষ মারা গেল, এই বোধ বুদ্ধিটুকু কি তাদের মধ্যে কাজ করছে কিনা আমি জানি না, বাট তারা কি অন্যভাবে কোনো মিসগাইডেড হচ্ছে কিনা? তারা মিসগাইডেড হতে পারেন, কারণ তারাও ঠিক। তবে এটাও সত্য যে তারাও কিন্তু নানা কারণে, ধরেন আপনি যদি 3 সপ্তাহে আমরা আন্দোলন দেখি, তারাও তাদের মধ্যেও প্রচন্ড ক্ষোভ কাজ করছে। কারণ তাদের অনেক সাথী, তাদের অনেক সঙ্গী তারা নিহত হয়েছেন, যেটি এর আগের দফায় যে সহিংসতা হয়েছিল সেখানে তাদেরও অনেক সঙ্গী, তাদের সহপাঠী, এমনকি কি বলে আপনার কিশোর, তরুণ, তাদেরকেও অনেকে জীবন দিতে হয়েছে। তাদের সেই ক্ষোভ তাদের মধ্যে কাজ করছে। তাদের একটা অংশ হয়তো এটার সঙ্গে সেই ক্ষোভটাকে যদি মিলিয়ে দেয়, তো তাদেরও হয়তো সমর্থন থাকতে পারে। কিন্তু সেটি আমি মনে করি যে পুরো অংশ বলে আমার কাছে মনে হয় না, এবং তাদেরকে বিভ্রান্ত করা হতে পারে। এটারও একটা সম্ভাবনা বা আশঙ্কা আমার কাছে মনে হয় রয়েছে। তবে আমি আপিল করব তাদের উদ্দেশ্যে এটি বলবো যে যত ঘটনা ঘটছে তার দায়িত্ব এই কর্মসূচি যেহেতু তারা দিয়েছে, এই কর্মসূচির সুযোগ দিয়ে যেহেতু এই সহিংসতা এবং মৃত্যুর মিছিল আমরা দেখছি, সেটার কিছুটা রেসপন্সিবিলিটি তাদেরকে নিতে হবে। তাদের ঘরে অবশ্যই এর আগে তারা বলেছিল তারা এই ধরনের সহিংসতার সাথে জড়িত নয়। আমি আশা করব তারা যেন তাদের যে কর্মসূচি দিয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচি হলে কারোই কোনো আপত্তি থাকার কথা না, কিন্তু তারা যে কর্মসূচি দিয়েছে তার সুযোগ নিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারে তাদের অবস্থানটা তারা পরিষ্কার করবে, এটা তাদের কাছে এই এরকম একটা অনুরোধ আমার থাকে। জি, পাশাপাশি যেহেতু এক দফা দাবি, ওই যে এক দফা দাবি শুরুতে আপনি বলছিলেন যে বিরোধী দলগুলো যে দাবি সেটার সঙ্গে আবার এই শিক্ষার্থীদের এই দাবিটা মার্চ করে ফেলা, সেখানে সরকারও বা কেন ছাড় দেবে, সেটাও তো একটা বিষয়। না দেখুন, মানে আমি কারো পক্ষ বিপক্ষের কথা না, এটি বাস্তবতা হচ্ছে যে যখন সরকারের পতন ঘটানোর চেষ্টা করা হয়, তো সরকার তো এটা খুবই স্বাভাবিক যে সরকার টিকে থাকার চেষ্টা করবে, এবং সরকার এই এক দফার আন্দোলনকে কি বলে ভণ্ডুল করে দেওয়ার জন্য বা প্রতিরোধ করার জন্য সরকার তার মতো করে সর্বোচ্চ চেষ্টাটাই করবে। এটা কিন্তু সরকারের পক্ষের কোনো কথা না, এটা হলো বাস্তবতা। তো ডেফিনেটলি আমি ধরেন গতকাল এই এক দফা কর্মসূচি ঘোষণা করার পর থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে এক দফা কর্মসূচি যখন ঘোষণা করা হলো, তারপর থেকে আওয়ামী লীগের লোকজন, সরকার সমর্থকদের মধ্যে এক ধরনের বড় পরিবর্তন লক্ষ্য করেছি। তারা বলছে এতদিন ছাত্রদের দাবি দেওয়া ছিল সরকারের কাছে, 8 দফা হোক 9 দফা হোক, মানে সরকার আছে, সরকারের কাছে তারা দাবি দেওয়া জানাচ্ছিল। সেই প্রেক্ষাপটটা একরকম, আর এখন এক দফার আন্দোলন মানে সরকারের পদত্যাগ বা সরকারের পতন, তখন প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। এখন আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতৃবৃন্দ মনে করছেন যে এখন আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, এখন সবাইকে একতাবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে, যাতে এই কর্মসূচি যেটা দেওয়া হয়েছে সেটা প্রতিহত করার জন্য। তো এটাই স্বাভাবিক। আসলে সরকারের পতন ঘটাতে চাইলে সরকারের লোকজন তো আর বসে থাকার কথা না, বাট এই যে মানে এই যে এখন দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে, আমি মনে করি যে সরকারের পতন ঘটানোর জন্য সুযোগে আগের যারা সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন তারা যুক্ত হয়ে এখন দুই পক্ষ মুখোমুখি, এই মুখোমুখির মধ্যে পড়ে
একদল নিরীহ সাধারণ শিক্ষার্থী মাঝখানে পড়ে তারা ভিকটিম হচ্ছে, চিড়েচাপ্টা তাদের হচ্ছে। বদনামের ভাগ নিতে হচ্ছে। সেই জায়গাটা অবশ্যই ভাবনার একটা বিষয় রয়েছে। সেখানে একটা বাবা জঙ্গি হামলার কথা বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় জঙ্গি কায়দায় হামলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশবাসীকে প্রতিরোধ করার কথা বলা হচ্ছে, এবং এই প্রতিরোধ করতে গিয়ে আওয়ামী লীগের কিন্তু আজকে যারা নিহত হয়েছেন তার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী বেশি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে, একটা বিরতি নিয়ে আসি আমরা। এর মধ্যে চেষ্টা করবো শ্যামল দত্তর সঙ্গে যুক্ত হওয়ার। আপনি থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজানুল হক রাজা। আপনাকে আবারও স্বাগত। যেই প্রসঙ্গগুলো আমি আসলে বলার চেষ্টা করলাম, মাননীয় প্রধানমন্ত্রী আজকে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেছেন যে জঙ্গি হামলা হচ্ছে, সবাইকে সাবধানে থাকতে হবে এবং দেশবাসীকে এটার প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আমাদের তো একটা মোটামুটি যতটুকু পুলিশ সদস্যদের কথা বা আমাদের যে বিশেষ বাহিনী করা হয়েছে জঙ্গি দমনে, তারা বলছে জঙ্গি বা নিয়ন্ত্রণে। এত জঙ্গি বেরোচ্ছে কোত্থেকে তাহলে এতদিন পরে? দেখুন, জঙ্গিরা আমি মনে করি যে না, আপনার জঙ্গিরা যে মাঠে আছে এতে কোনো তো সন্দেহ নাই। নরসিংদী কারাগারে যে ঘটনাটা, আবারও এটা রেফারেন্স দিচ্ছি দেই, সেখানে কিন্তু কয়েকজন জঙ্গি আটক ছিল এবং তাদেরকেই ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আমার ধারণা যে সেখানে আক্রমণ করা হয়েছিল। এর আগেও আমরা দেখেছি পুরনো ঢাকার আদালত পাড়ার থেকে কয়েকজন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল প্রকাশ্য দিবালোকে। এটা তো আমরা এই ঘটনাগুলি বিচ্ছিন্ন ঘটনা নয়। জঙ্গিরা, পুলিশ বা কর্তৃপক্ষ বলছে যে জঙ্গিদের তৎপরতা নিয়ন্ত্রণ, কিন্তু নির্মূল তো করা হয়নি। তো তাদের অস্তিত্ব আছে। তারা আপনি জানেন সবসময় হয়তো অপারেশনে যেতে পারে না, কিন্তু হঠাৎ হঠাৎ করে তারা এটা করে তখন যারা করতে চায়। তো তো তাদের যে অস্তিত্ব আছে সেটি তো আমরা মাঝে মধ্যেই সেই প্রমাণ পাই। এনায়তপুরে পুলিশের মানে এনায়তপুর থানায় হামলার ঘটনাটা কিন্তু একদম জঙ্গি হামলা। সেখান থেকে কিন্তু অস্ত্র লুট করা হয়েছে। 13 জন তো নিহত হয়েছে, 3 শতাধিক পুলিশ সদস্য আহত অবস্থায় আছে। তাহলে দেখেন, তার মানে জঙ্গিরা নির্মূল তো হয় নাই। অবশ্য সরকারও বলে না যে নির্মূল হয়েছে, নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার মানে এই যে জঙ্গিদের আগে যেরকম তারা অ্যাক্টিভ ছিল, প্রায় ঘটনা ঘটাতো, এখন সেটা করে না, কিন্তু মাঝে মধ্যে করে। সুতরাং নিয়ন্ত্রণে তৃপ্ত থেকে আমার মনে হয় যে অনেক সময় এই জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেছে, এই আত্মতৃপ্তি থেকে কিন্তু অনেক সময় হয়তো একটুখানি কি বলে, আমরা একটু নিষ্ক্রিয়তা বা যতখানি অ্যাক্টিভ থাকা দরকার ছিল সেটা থাকা হয়নি, থাকে নাই কর্তৃপক্ষ বাহিনী। সেই সুযোগে তারা মাঝে মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে এবং আক্রমণ চালায়। তো এটাই হয়তো তার মানে সার্বক্ষণিক ভাবে মনিটরিং এর মধ্যে। এটার সঙ্গে কি এটা ওই যে আমরা মাঝে মাঝে ওই যে পাত্তা দেই না বা এড়িয়ে যাই, এটার সঙ্গে কি জামাত শিবিরের বিষয়টাও কি যুক্ত? কারণ আসলে এই 15-16 বছর ধরে আমরা শুনতেছি জামাত শিবির সন্ত্রাসী সংগঠন, বিভিন্নভাবে আদালতে মামলা হয়েছে, সেই দলটির নিবন্ধন পর্যন্ত নেই। তাদেরকে নিষিদ্ধ করতে গিয়ে এই ধ্বংসযজ্ঞ দেখতে হলো বাংলাদেশকে, এতটা সময় লাগলো, সেটা আমরা ইগনোর করলাম কিনা আগে থেকে? জামাত শিবির নিষিদ্ধের বিষয়টা আসলে তাদের তো এমনিতে যারা তাদের দলের যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তাদের তো শাস্তি হয়েছে। আর দল হিসেবে জামাত শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটি একটি আমার মনে হয় যে একটি রাজনৈতিক ইস্যু। এই রাজনৈতিক ইস্যুটা সরকার রাজনৈতিক ভাবেই মীমাংসা করতে হতে চেয়েছে, এজন্য সময় নিয়েছে। তারা উপযুক্ত সময়ের জন্য হয়তো অপেক্ষা করছিল, অথবা এটাকে পরের কোনো এজেন্ডা হিসেবে রেখে দিয়েছিল। এখন সরকারের দৃষ্টিতে এই আন্দোলনের মধ্যে তাদের ভাষায় জামাত শিবিরের সংশ্লিষ্টতা কথা থাকার কারণেই তারা এখন হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছে। তবে আমি কিন্তু এটা বলবো, বা আমি এটা মনে করি যে ঠিক এই মুহূর্তে যে সময় সরকার একটা বড় ধরনের আন্দোলন মোকাবেলা করছে, তো সেই মুহূর্তে আরো একটা ইস্যু তৈরি করা বা আরো একটা প্রেশার নেওয়া, এটি সময় উপযোগী হয়েছে কিনা সেটা নিয়ে আমার মধ্যেও একটা প্রশ্ন আছে। সেই জন্যই মানে এখন সেটা ওই যে শেষ কামড় দিচ্ছে, যেটা আমি প্রশ্ন করেছিলাম যে সে কামড়টা কতটুকু আসলে নিতে পারছে সরকার, সেটাও একটা বড় বিষয়। আমরা এখন চেষ্টা করছি সম্ভবত শ্যামল দত্তর সঙ্গে যুক্ত হওয়ার, পেলে
তাঁরও কিছু মন্তব্য পেতে পারতাম। আমরা একটা বিরতি নিয়ে এসে আমরা আবারও চেষ্টা করি, কারণ আসলে জানেন আপনি ইন্টারনেটের এক ধরনের সমস্যার কারণে যুক্ত করতে একটু সমস্যা হচ্ছিল, সম্ভবত পাবো, এই জন্য একটা ছোট্ট বিরতি নিই। দর্শক আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। এবারে সঙ্গে পেয়েছি আমরা শ্যামল দত্তকে এবং সঙ্গে আছেন রেজানুল হক রাজা। শ্যামল দত্ত, আপনাকে স্বাগত। রাজা ভাই, আপনাকে আবারও স্বাগত। শ্যামল দত্তর কাছ থেকে এবার পুরো অংশটা একটু বেশি করে মন্তব্য নিতে চাই, কারণ আপনি আজকে আমরা এখন তথ্য দিচ্ছি যে 78 জন মারা গেছে, পাশাপাশি এনায়েতপুরে যে ঘটনাটা ঘটলো, থানার মধ্যে এনায়েতপুর থানায় 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হলো। এই দৃশ্যগুলো তো ভয়ঙ্কর, এটা জঙ্গি হামলা ছাড়া তো হতে পারে না। না, এই ধরনের ঘটনাবলী আমরা অতীতে, বিশেষ করে যখন দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে আমরা শাহজাহানপুরে এরকম থানায় ঢুকে বগুড়ার 5 জন পুলিশকে হত্যা করা হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়, আজকেও সেই ধরনের ঘটনাবলী দেখতে পাচ্ছি। এটা আর ছাত্রদের আন্দোলন নেই। আমার ধারণা যে আমরা আগে থেকেই বলে আসছিলাম যে এই আন্দোলনের সুযোগ নিয়ে ইতিমধ্যে এর সশস্ত্র জঙ্গিরা, বিশেষ করে জামাত শিবির এবং বিএনপির মদতপুষ্ট, তারা ঢুকে গেছে এবং এখন সেটাই প্রমাণিত হচ্ছে। একটা থানার ভিতরে 13 জন পুলিশ সদস্য, আবার ইলিয়াটগঞ্জে আমি যেখানে জানি যে সেখানে মোট আজকে তারা টার্গেট করেছে পুলিশ এবং সাধারণ মানুষ। এর মধ্যে আমি যে তথ্য পেয়েছি আমাদের বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে, প্রায় 63টি থানায় বিভিন্ন জায়গায় পুলিশ বা ফাঁড়ি এগুলোকে তারা অ্যাটাক করেছে, অর্থাৎ পুলিশকে তারা টার্গেট করেছে যাতে পুলিশ মনোবল হারিয়ে ফেলে। এবং তারা ইতিমধ্যে জানতে পেরেছে গতকাল যখন সেনা সদস্যদের একটি বৈঠক ছিল, সেখানে তারা রেস্ট্রেইন করার সিদ্ধান্ত, ফলে সব মিলিয়ে পুলিশকে মনোবলটি যাতে ভেঙে যায় সেই লক্ষ্যে তারা খুবই প্ল্যানফুলি অর্গানাইজ একটা জঙ্গি হামলার মতো করেছে। এবং এর মধ্য দিয়ে তারা প্রায় ইতিমধ্যে আমরা 14 জন পুলিশ সদস্যকে হারিয়েছি, ইলিয়টগঞ্জে 1 জন এবং 13 জন ইয়েতে। আর আজকে যদি সহিংসতার নেচারটা দেখেন, এটা একেবারেই খুবই প্রশিক্ষিত জঙ্গি বাহিনীর হামলা। আমার মনে হয় যে জঙ্গিরা বিভিন্ন সময় বাংলাদেশে হামলা চালিয়েছে এবং খুবই দুঃখের বিষয় হচ্ছে এই মামলাগুলো যথাযথভাবে আমরা নজর দিইনি। আপনি যদি আদালতের হিসাব নেন, অধিকাংশ জঙ্গি জামিনে বেরিয়ে এসছে এবং তারা সশস্ত্র একটি যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টির জন্য তারা প্রস্তুতি নিয়েছে আমাদের অগোচরে। এবং সেগুলো কিন্তু আগেও, এই কিছুদিন আগেও আমরা তথ্য পেয়েছিলাম যে জামিনে পাওয়া বগুড়া এবং এই অঞ্চল থেকে, পাশাপাশি অঞ্চল থেকে 150 জন প্রশিক্ষিত জঙ্গি ঢাকায় এসছে শুধুমাত্র এই কোটা আন্দোলনের সুযোগে সহিংসতা তৈরি করার জন্য। ফলে এখনো সেটি তাদের কাজ এবং এটি মোকাবেলা করার জন্য এখন আমাদের সেই ধরনের কাউন্টার ইন্টেলিজেন্স বা কাউন্টার পুলিশি ব্যবস্থা না হলে কিন্তু এটা করা যাবে না। এটা কিন্তু পলিটিক্যাল মুভমেন্ট আর নেই যে আপনি রাজনৈতিক সমাবেশ করবেন, আমি রাজনৈতিকভাবে সেটি মোকাবেলা করব, বিষয়টা কিন্তু এখন আর সেই পর্যায়ে নেই। এটিকে মোকাবেলা করার জন্য এখন সরকারের যা যা ইনস্ট্রুমেন্টাল আছে, ব্যাকআপ আছে, সেগুলো দিয়েই এটিকে করতে হবে। পাশাপাশি ওই যে যেটা বললাম যে জামাত শিবির শেষ কামড়টা দিচ্ছে কিনা, জঙ্গি তো আছেই, পাশাপাশি জামাত শিবিরের চক্র তো রয়েছে কিনা সেটাও আমি তাদের জন্য তো আমাকে আজকে অনেক বিদেশি মিডিয়াও জিজ্ঞেস করছিল যে জামাত শিবির ব্যান্ড হওয়ার পরে আপনি খেয়াল করবেন আশ্চর্যজনকভাবে তারা কিন্তু কৌশলগত একটা নীরবতা পালন করেছে, কিন্তু তাদের এই সশস্ত্র প্রস্তুতিটা ছিল। তারা রাস্তাঘাটে মিছিল করার লোক না এখন আর, এগুলো তারা বিশ্বাসও করে না। এবং তারা মনে করে যে দেশটাকে যদি পঙ্গু করতে হয়, দেশের অর্থনীতি পঙ্গু করতে হবে, দেশের রাজনৈতিক পরিবেশ পঙ্গু করতে হবে, দেশের সামাজিক পরিস্থিতি পঙ্গু করতে হবে। আপনি একটু আগে বলছিলেন যে হাসপাতাল সহ এমন এমন জায়গায় তারা আক্রমণ করেছে যে আক্রমণগুলো আসলে দেশকে পর্যদস্ত করার জন্য একেবারেই অর্গানাইজ একটি প্ল্যান, এবং সেই নাশকতার জন্য তারা যে প্রস্তুতি নিয়েছে এখন সেটা প্রকাশ্য। আপনি একটি থানায় ঢুকে, থানার তো নিজস্ব প্রস্তুতি নিশ্চয়ই কিছু না কিছু থাকে, কিন্তু সেটিকে ব্যবহার করার আগেই তারা 13 জন পুলিশ সদস্যকে এইভাবে মেরে ফেলতে পেরেছে। এগুলো হচ্ছে সশস্ত্র জঙ্গিদের কাজ। এগুলো একসময় আমরা দেখতাম ভারতে মাওবাদীরা এই কাজগুলো করতো বা অন্যান্য জায়গায় করতো, কিন্তু এখন এটি আরো অত্যন্ত জটিল একটা পরিস্থিতি গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুব দৃঢ়ভাবে এটি মোকাবেলা করতে হবে এবং এটি একমাত্র পথ। জি, কিন্তু আওয়ামী লীগ যে আজকে প্রতিহত করার জন্য মাঠে নামলো, প্রতিহত করার জন্য নামতে কিন্তু আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী আজকে নিহত হয়েছেন। আজকে 78 জনের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ নেতাকর্মীও আছে। জুয়েল, আমি একটা কথা বলি, সেটি হচ্ছে এই মুহূর্তে
আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রয়োজনে জীবন দিয়ে হলেও তাদের রাজনৈতিক অবস্থানটাকে প্রকাশ করতে হবে, এর কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ দ্যাট। আওয়ামী লীগ যদি মাঠ ছাড়া হয় তাহলে কিন্তু মাঠে অন্য শক্তি প্রবল প্রতাপে বিচরণ করবে। ফলে ঝুঁকি নিয়ে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ একটি দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন, তার শক্তিশালী সাংগঠনিক শক্তি আছে, এইটিকে প্রকাশ করার জন্য তাদেরকে মাঠে থাকতে হবে এবং দেশের যে ক্রাইসিস এই মুহূর্তে যে সংকট এটি মোকাবেলা করার জন্য মাঠে তাদের দৃঢ় অবস্থানের কোনো বিকল্প নেই। প্রয়োজনে জীবন দিতে তাদের যদি হয় সেটিও কিন্তু অল্টারনেটিভ থাকবে না আপনার সামনে। আপনি দেশ বাঁচাবেন নাকি আপনার এই চিন্তা করবেন? আমি মনে করি যে এই মুহূর্তে এবং প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগের এমপি যারা আছেন, আওয়ামী লীগের যারা নেতৃত্ব আছেন, তাদেরকে অন্তত তাদের রাজনৈতিক শক্তিটি প্রকাশ করাটা খুবই জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী একা দায়িত্ব নয় যে এই পরিস্থিতি একা মোকাবেলা করা, এটি একটি রাজনৈতিক যুদ্ধ। এটি এখন আর কোটা আন্দোলন নেই, এটি একটি সশস্ত্র আন্দোলন নেই, এটি দেশের অস্তিত্বের প্রশ্ন। মুক্তিযুদ্ধের যখন নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, সেই সময় কি কেউ জীবনের ভয় করে চিন্তা করেছে? এই মুহূর্তে একটা মুক্তিযুদ্ধের চেতনা আদৌ থাকবে কি থাকবে না, এরকম একটা চ্যালেঞ্জের মুখে আমরা পড়ে গেছি। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শিক্ষার্থীরা, তারা কি এই জিনিসটা বুঝতে পারছে না? আমি এই মূল্যায়নটা এই মুহূর্তে করার সময় আসে নাই। আমরা বারবারই বলছিলাম যে তাদের এই আন্দোলন কোটার মধ্যে নেই এবং এই কোটা আন্দোলনের সুযোগ নিয়ে এখানে অন্য পক্ষ ঢুকে গেছে, এটি তার প্রমাণ। এবং সর্বশেষ তারাও কিন্তু সেই প্রমাণটা দিয়েছে। তারা বলেছে শেষ পর্যন্ত তাদের সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও বলেছে এখন একমাত্র দাবি শেখ হাসিনা পদত্যাগ। এটা কি কোটা আন্দোলন? সুতরাং তাদের ভিতরে এই রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এখন এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। এবং এই রাজনৈতিক ভাবে তারা যে এরকম একটি পরিস্থিতির দিকে নিয়ে যাবে দেশকে, তারা কোনো কথাই মানবে না। সরকারেরও এখানে একটা দায় আছে। সরকার অনেক দেরি করে অনেক সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তগুলো আগে নিলে হয়তো এরকম পরিস্থিতির সৃষ্টি হতো না। এখানে এই দায়টাও সরকারকে একই সঙ্গে নিতে হবে। জি, রেজানুল হক রাজা, এই জায়গাটাও যেটা শ্যামল দত্ত বললেন যে আওয়ামী লীগের এখন অস্তিত্বের প্রশ্ন, দেশ বাঁচানোর প্রশ্ন, সেই জায়গাটায় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের আরো কিভাবে আরো শক্ত অবস্থানে দাঁড়ানো উচিত বলে আপনার মনে হয়? না, উচিত অনুচিতের বিষয় না। আমি যেটা এর আগেও বলেছি আপনাকে, যেহেতু সরকারের পতন ঘটানোর আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলনে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী সকল শক্তি এক হয়েছে। এবং শুধু তাই না, এর সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের সুশীল সমাজের অনেকেই এর সঙ্গে যুক্ত হয়েছেন। তো এই যখন অবস্থা, তখন আওয়ামী লীগের প্রতি আমার কোনো পরামর্শ না, বা আমার এটা করা উচিত সেটা আমি বলবো না। মানে আমি যেটা বুঝি, বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে যখন উৎখাত করার চেষ্টা করা হবে, তো আওয়ামী লীগও সর্বশক্তি দিয়ে টিকে থাকার চেষ্টা করবে এবং সেটার জন্য আওয়ামী লীগ তাদের যত শক্তি আছে সেই শক্তি দিয়ে চেষ্টা করবে যাতে তাদেরকে উৎখাত কেউ করতে না পারে। তো সেটাই তো হচ্ছে এবং সেটি করতে গিয়ে আজকে দেশের এই অবস্থা। মানে দুই পক্ষই এখন মরিয়া চেষ্টা করছে। কেউ এক পক্ষ হলো সরকারকে উৎখাত করার জন্য, আর সরকার হচ্ছে এই উৎখাতের যে চেষ্টাটা সেটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য। সেই কারণেই আমরা এই সমস্ত ঘটনা দেখতে পাচ্ছি এবং সেই কারণে একটু আগে যেটা আপনি বলছেন যে আওয়ামী লীগের অনেককে আজকে প্রাণ দিতে হয়েছে। তো এইরকম যখন একটা যুদ্ধের মুখোমুখি মতো অবস্থা হয়, তখন তো আসলে প্রাণ দিতে দেওয়ার মতো প্রাণহানির মতো ঘটনা তো ঘটে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা জাতি হিসাবে আমাদেরকে আজকে এই পরিস্থিতি দেখতে হচ্ছে। আমরা কিন্তু কখনোই চাই নাই যে এরকম একটা সহিংস পরিবেশ দেশে তৈরি হোক। আমরা চেয়েছিলাম যে কোটা আন্দোলন যেটা শুরু হয়েছিল, এটাই একটু শ্যামল দত্ত যেটা বললেন খুবই কারেক্ট কথা। কোটা আন্দোলনের শুরুতে যে অবস্থানটা ছাত্রদের ছিল, তখন সরকারেরও কিন্তু তাদের দাবির সমর্থনে তারা কিন্তু সমস্ত ব্যবস্থা নিচ্ছিলেন। তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, তারা ছাত্রলীগ পর্যন্ত বলেছিল আমরা কোটা সংস্কারের পক্ষে। এইরকম একটা অবস্থায় কেন দুই পক্ষের মধ্যে কোনো যোগাযোগ ওই অর্থে করা হলো না? কেন? যদি করা হতো তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হয় না, এই পরিস্থিতি তৈরি হতো না। অবশ্যই সরকারের এখানে দায়িত্ব আছে। এখন যদিও এই কথা বলে এখন বললে তো কোনো লাভ হচ্ছে না। এখন আমি মনে করব, আমি আশা করব দুই পক্ষের মধ্যে সুমতি আসবে এবং তারা, আমি মনে করি যে কোনো পরিস্থিতিতে এই অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে।
জি, আমাদের শ্যামল দত্ত দেশটা ধ্বংস কাছ হয়ে থেকে যাচ্ছে। শেষ শেষ অর্থনীতি মন্তব্য ধ্বংস নেই যে হয়ে যাচ্ছে। কারফিউ মানে এখন কালকে যদি পরিস্থিতি- কারফিউটা আরো বেশি শিথিল করে দেওয়া না হতো, কারণ আজকের একটা প্রসেশন আছে, অবস্থান আছে, জানি আমরা সবাই, তারপরেও দেখা গেলো যে আরো দুই পাশে 1 ঘন্টা করে সময় বাড়িয়ে দেওয়া হলো, সেটিও কি মানে সরকারের কোনো আমার সিদ্ধান্তহীনতা? মনে হয় এগুলো ওয়েল প্ল্যান বা ওয়েল ডিজাইন বা ওয়েল চিন্তা করে করা হয়নি। এখানে একটু আমাদের সংকট আছে। আপনি যখন একটা রোগের জন্য একটা ওষুধ দিবেন, ওষুধটা যাতে ঠিক মতো কাজ করে সেভাবে দিবেন। আপনি কারফিউ দিয়েছেন, কারফিউ আবার এক্সিকিউট করছেন না। কারফিউর মধ্যে সব কিছুই চলছে স্বাভাবিক, যানজট লেগে যাচ্ছে রাস্তায়। জি, যানজট লেগে যাচ্ছে ঢাকা শহরে, এটা তো হতে পারে না। হোয়াট ইউ মিন, দ্যাট মিনস ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। আমাদের এখানে একটা সেখানে প্রায়োগিক দুর্বলতা ছিল। জি, জি, দ্বিতীয়ত আর একটা, আমি রাজার কথা সূত্র ধরে বলি, অনেকেই তো সরকার গঠনের পরিকল্পনা করে ফেলেছে, অনেকে ক্যাবিনেট চিন্তা সেটিও করে ঠিক। ফেলেছে, আসলে অনেকে কিভাবে সরকার চলবে ভবিষ্যতে তার সেই পরিকল্পনা করে ফেলছে একদম একদম। দিচ্ছে এটা। শ্যামল দত্ত, ফলে রিজওয়ানুল এই কাদের অবস্থায় দুজনকে, কিন্তু মোকাবেলা করা ছাড়া কোনো পথ নেই। জি, দুজনকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল লিটল টাটা রিভিউতে আজকে সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।